একটা সিনেমাতে কিন্তু ১০০ টাকা থেকে ২৩ টাকা কিন্তু সরকার ট্যাক্স নিচ্ছে। চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, নাবিলা নূর, শরীফুল রাজ, আজমেরি হক বাঁধন, শ্যামল মাওলা, জাকিয়া বারী, মমো, শামীমা নাজরিন আপা সহ আগামী রোজার ঈদের দিন ছবিটি বাংলাদেশের সকল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আমাদের কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদ স্যারের উপন্যাস থেকে আমরা করছি। হুমায়ূন আহমেদের বিরাট বড় পাঠক এবং ভক্ত। তার এই উপন্যাস, তার চরিত্রগুলো প্রাণ ফিরে পাবে আমাদের এই চলচ্চিত্র বনলতা এক্সপ্রেসে। আমার একটা অতৃপ্তি আছে একটা, সেটা হচ্ছে যে আমাদের দেশের প্রখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদি ভাই, আমার ইচ্ছে ছিল যে ওনার সাথে আরেকটি ছবি করার, যেখানে উনি প্রধান চরিত্র। আমি মনে করি বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত আমাদের গর্ব। পরবর্তী সিনেমা এখনো ঠিক করি নাই ভাই, জানি যে তার আশাহত হবেন না। নাবিলা নূর অসম্ভব প্রতিভাবান একজন অভিনয় শিল্পী। এগুলো কিন্তু ধ্বংস হয়ে গেছে, আমাদের প্রচুর সিনেমা হল বন্ধ হয়ে গেছে। একটা আমাদের কঠিন সময় যাচ্ছে, কারণ আমাদের সিনেমা হল যত বাড়বে আমাদের ছবির বাজেট তত বাড়বে। যে বিনোদনের আমাদের দেশে খুবই অভাব। যারা তরুণ তাদেরকে আমি সাহায্য করতে চাই যে কোনো বিষয়ে। সবাইকে শুভেচ্ছা। আমার নাম তানিম নূর, আমি একজন চলচ্চিত্র পরিচালক। আজকে এশিয়া পোস্টের সাথে বসেছি আড্ডায় বনলতা এক্সপ্রেস নিয়ে কথা বলার জন্য। আমাদের সিনেমা বনলতা এক্সপ্রেস বর্তমানে শুটিং শেষ হয়েছে, আমরা এখন পোস্ট প্রোডাকশনে আছি। পুরোদমে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে আমাদের। সবকিছুই সেই এখন পোস্ট প্রোডাকশনকে ঘিরে আমরা কাজ করছি। আগামী রোজার ঈদের দিন ছবিটি বাংলাদেশের সকল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এবং একই সাথে এপ্রিলের ৩ তারিখে মুক্তি পাচ্ছে নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়াতে। আসলে এখানে আমি তারকার থেকে আমি অভিনেতা বলবো, তারা প্রত্যেকেই অত্যন্ত উঁচু মানের অভিনেতা, অত্যন্ত প্রতিভাবান অভিনয় শিল্পী। তো কাজেই আমার চরিত্র, আর এটা একই সাথে হুমায়ূন আহমেদের একটি উপন্যাস এবং অসংখ্য চরিত্র আছে, সেই কারণেই আসলে সেই ভাবনা থেকেই আমাদের এখানের যারা দক্ষ এবং ভালো অভিনেতা প্রত্যেককেই আসলে এখানে কাস্টিং হিসেবে তাদেরকে নেওয়া হয়েছে। ঈদের সময় অবশ্যই অনেক ছবি মুক্তি পাবে, অন্য সকল ছবির প্রতি আমার শুভেচ্ছা রইল। বনলতা এক্সপ্রেসের ব্যাপারে আমি বলতে চাই যে আমাদের প্রখ্যাত সাহিত্যিক লেখক, আমাদের কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদ স্যারের উপন্যাস থেকে আমরা করছি। তো কাজেই আমরা খুবই আশাবাদী যে এটা দর্শক দেখবে এবং একই সাথে এখানে আমাদের দেশের প্রখ্যাত সব অভিনয় শিল্পীর সমাহার ঘটেছে, প্রতিভাবান সব অভিনয় শিল্পীর এবং জনপ্রিয়, একই সাথে তারা প্রত্যেকে তাদের সমাহার ঘটেছে। সব কিছু মিলিয়ে আমরা আশাবাদী যে দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখবেন। এক কথায় বলতে গেলে অসাধারণ, এবং তারা প্রত্যেকেই পেশাদার শিল্পী এবং আসলে সত্যি কথা যেটা যে তারা প্রত্যেকে এত এফোর্ট দিয়েছেন যেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। এবং এখানে আসলে আমার কাজটা অনেক সহজ হয়ে গিয়েছে এবং তারা এত আন্তরিক ছিলেন, তাদের কাজের ব্যাপারে এত সিরিয়াস ছিলেন এবং তারা এত এত ভালোভাবে তাদের কাজটা করেছেন। আমি নিশ্চিত যে দর্শক হলে গিয়ে এটা দেখবেন। এটা আসলে মোটেও অতিশয়োক্তি নয়, এটা আসলে তার প্রমাণ আমরা কিন্তু হলে গেলেই দেখতে পাবো। এখানে আসলে আলাদা করে কাউকে বলার তো কিছু নেই। এখানে আপনারা জানেন যে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, নাবিলা নূর, শরীফুল রাজ, আজমেরি হক বাঁধন, শ্যামল মাওলা, জাকিয়া বারী, মমো, শামীমা নাজরিন আপা সহ আরও অসংখ্য আমাদের দেশের প্রখ্যাত শিল্পীরা এখানে অভিনয় করেছেন এবং তাদের প্রত্যেকেই তাদের ক্ষেত্রে আমি বলবো যে তারা ছিলেন অনন্য এবং অসাধারণ। আচ্ছা, এখানে একটা মজা আছে যে বনলতা এক্সপ্রেসের শুটিং একটা বড় অংশ হয়েছে এফডিসিতে, এরপর কমলাপুর স্টেশনে, এরপর আরিখোলা স্টেশনে, গাজীপুর স্টেশনে, ঢাকার বিভিন্ন লোকেশনে অ্যান্ড নিউ ইয়র্কে এবং এই তো। আসলে এটা ওইভাবে আলাদা করি না। আমি ছোটোবেলা থেকেই মানে গল্প উপন্যাস পড়তে পছন্দ করি এবং আপনি জানেন যে পৃথিবীতে সবসময় যতই সিনেমা বানানো হয় তার বেশিরভাগই কিন্তু অ্যাডাপ্টেড, কোনো না কোনো গল্প উপন্যাস বা কোনো আত্মজীবনী বা সত্য ঘটনা বা এরকম নানা কিছু, বা ইভেন আপনি দেখবেন যে আমেরিকাতে প্রচুর পুলিৎজার পাওয়ার লেখক বা তাদের নন ফিকশন থেকেও প্রচুর সিনেমা সিরিজ হয়। সেই জায়গায় সেই ভাবনা থেকেই, কারণ সিনেমার শুরু থেকেই কিন্তু আমরা দেখছি যে সাহিত্যের সাথে সিনেমার একটা নিবিড় যোগ আছে। তো সেই ভাবনা থেকেই আসলে সেগুলো চলে আসছে। আর সব থেকে আরেকটা বড় বিষয় যে অরিজিনাল একটা গল্প বের করা, দাঁড় করানো কিন্তু অনেক কঠিন ব্যাপার। হ্যাঁ, তো কাজে সেটা চাইলেই তো আপনি প্রতিদিন একটা অরিজিনাল স্টোরি দিতে পারছেন না। এটা আমার দিক থেকে আমি বলছি, হয়তো অনেকের কাছে এটা অনেক সহজ। আর তাছাড়া আমার মনে হয় যে সাহিত্যের থেকে অ্যাডাপ্ট করলে সেটা আমার কাছে আসলে খুব ভালো লাগে আর কি। বিশেষ করে যখন আমি সেটা চার্লস ডিকেন্স হোক, হুমায়ুন আহমেদ হোক, বা ভবিষ্যতে হয়তো শেক্সপিয়ার থেকে করব, মানে বা আরও অনেকেই হতে পারে। এটা আমার আরও অনেক এরকম ভাবনা আছে যেগুলো থেকে আসলে আমি চাই যে সিনেমা করতে। আমি খুবই আশাবাদী, কারণ উপন্যাসটা আমরা
মোটামুটি ফলো করেছি, যেরকম আছে সেটাকে কাছাকাছি রেখেছি। সাথে তো স্বাভাবিকভাবেই যখন আপনি সিনেমাতে উপন্যাস থেকে যখন সিনেমা বানাবেন, আপনার কাছে কিছু কিছু তো পরিবর্তন হবেই, সেগুলো সিনেমার স্বার্থেই হচ্ছে। কিন্তু আমি অত্যন্ত আশাবাদী এবং হুমায়ূন আহমেদের পাঠকদেরকে আশ্বস্ত করতে চাই। আমি নিজেও একজন হুমায়ূন আহমেদের বিরাট বড় পাঠক এবং ভক্ত, তো কাজেই আমি আশাবাদী যে তার এই উপন্যাস, তার চরিত্রগুলো প্রাণ ফিরে পাবে আমাদের এই চলচ্চিত্র বনলতা এক্সপ্রেসে। আসলে এটা মানে বলে শেষ করা যাবে না। আমি সত্যি কথা যেটা বলবো, হুমায়ূন আহমেদ স্যার আসলে আমি একদম ছোটোবেলা থেকে 2-3 থেকে ওনার গল্প উপন্যাস পড়ে, মানে ওনার ছোটোদের জন্য যেগুলো লিখেছেন সেগুলো প্রথমে শুরু করেছি। এরপরে যত বয়স বাড়ার সাথে সাথে তো ওনার আমি সব পড়েছি। উনি জীবনে যা লিখেছেন, পত্রিকা কলাম থেকে শুরু করে আত্মজীবনী, উপন্যাস, ছোট গল্প যা আছে আর কি, সবই। হুমায়ূন আহমেদ স্যারকে নিয়ে আসলে বলে শেষ করা যাবে না। উনি আমাদের দেশের একজন মানে আইকন। উনি আমরা তাকে অনুসরণ করি। তার লেখালেখি আমাদেরকে বিপুলভাবে প্রভাবিত করেছে এবং আমাকে তো করেছেই। তার লেখালেখি আমি তার ছোটোবেলা থেকেই তার অসংখ্য বই পড়ে বড় হয়েছি, এখনও পড়ি সময় পেলে, এবং তার সকল লেখালেখি আমি পড়েছি। তো এই কাজে এটা আমি বলবো যে এটা আমার জীবনের একটা শখ ছিল যে যদি কখনো হুমায়ূন আহমেদ স্যারের কোনো উপন্যাস থেকে একটা কিছু বানাতে পারি। এবার সেই সুযোগ এসছে, আমি এটাতে ভয়াবহ আনন্দিত। কারণ এবং আমি জানি, আমি চাই যে যেন এই উপন্যাসের মধ্য দিয়ে স্যারের যারা ভক্ত তাদের স্যারের সম্মানটাও যেন থাকে এখানে আর কি। আমি এটাই বলবো আর কি। আসলে সঙ্গীতের আমি একজন নিজেও খুবই ভক্ত। আমি খুব ছোটোবেলা থেকেই আসলে যখন আমার জন্ম ঢাকাতেই, তো আমরা যখন স্কুলে পড়তাম তখন থেকেই আমরা আসলে স্কুল পালিয়ে টালিয়ে ব্যান্ডের কনসার্ট দেখতে যেতাম, বিভিন্ন ঢাকার জায়গাতে হতো। এবং তখন থেকে আমি একদম ছোটোবেলা থেকে আসলে আমাদের বাসাতেও মানে ওই ক্যাসেট প্লেয়ারে তখন ব্যান্ডের গান টান শোনা, আমরা ওইভাবে আমি বড় হয়েছি। তো যখন আমি সিনেমা করতে আসলাম তখন আসলে আমার কাছে মনে হলো যে আমি এগুলো কেন ব্যবহার করছি না, এবং এটার পেছনে একটা কারণও আছে আর কি, বা অভিজ্ঞতার জায়গা থেকেই বলছি। যখন আমরা আমেরিকান ছবিগুলো দেখি বা দেখেছি, সেখানে আমি দেখি যে সবসময় মানে অনেক ক্ষেত্রেই তারা অরিজিনাল সংও ব্যবহার করে, বাট অনেক ক্ষেত্রেই আগের দেখা যাচ্ছে যে হয়তো আমি দেখলাম পিঙ্ক ফ্লয়েডের একটা গান ব্যবহার করলো ডেপার্টেডে মার্টিন স্করসেসে, বা আরেকটা স্ট্রেঞ্জার থিংস কথার কথা বলি। স্ট্রেঞ্জার থিংসে যখন ফার্স্ট সিজন বেরোলো, আমার মনে আছে যে সেখানে ডেভিড বাউইর হিরো গানটা ব্যবহার করা হয়েছিল এবং আমার গায়ে কাটা দিয়ে উঠছিল তখন আর কি, যখন, কারণ আমি তো জানতাম না যে এই সময় এই গানটা বাজবে আর কি, কিন্তু যেই মুহূর্তে, তো তখন থেকেই আমার মনে আচ্ছা আমিও তো চাইলে এরকম করতে পারি আর কি। আর আমাদের দেশের ব্যান্ডের গানগুলো যেগুলো আমাকে সবসময় অভিভূত করেছে সেগুলো তো আমি ব্যবহার করতে পারি। এটা কিন্তু ওভাবেই খুব অর্গানিকভাবেই আমার মধ্যে এসছে। এবং ব্যান্ড সঙ্গীতের প্রতি আমি মনে করি বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত আমাদের গর্ব এবং আমাদের সংস্কৃতিকে ধারণ করে। এবং আমি আমার গল্পে আসলে আমাদের সংস্কৃতির, আমাদের যে গল্পগুলো সেগুলো সেখানে আমি আসলে তুলে ধরতে চাই। আমি তো ব্যবহার করেই যাচ্ছি আমার সকল সিরিজে, আমার সিনেমাতে আমি কিন্তু প্রচুর ব্যান্ড মিউজিক, আমার সামনেরটা তো ব্যান্ড মিউজিকের আমাদের ব্যবহার থাকছে এবং থাকবে। আমি চাই যে বাংলাদেশের ব্যান্ড মিউজিকের আরও বহুল চর্চা হোক, মানে গ্রামে গঞ্জে থেকে শুরু করে মফস্বলের শহরে ছেলেমেয়েরা গান গাক, ব্যান্ডের চর্চা করুক এবং তারা তাদের সৃজনশীলতা ব্যান্ড সঙ্গীতের মধ্য দিয়ে প্রকাশ করুক। এবং এর মধ্য দিয়ে আমি মনে করি যে আমাদের সংস্কৃতি আরও সামনের দিকে এগিয়ে যাবে। পরবর্তী সিনেমা এখনও ঠিক করি নাই ভাই, এখনও জানি না, নামও তো ঠিক করা হয় নাই, বাট এই ছবিটা শেষ করার পরে আমার ইচ্ছা আছে আমাদের পরবর্তী ছবি আমি করব। এই মুহূর্তে এরকম কোনো ভাবনা নেই, বাট অবশ্যই ভবিষ্যতে সেই ভাবনা আছে। আসলে মূলত কি আমি নিজে রক অ্যান্ড রোলের ফ্যান, আমি এই জন্য। কিন্তু এবার শুধু অর্থহীনও না, আমি এটাও দর্শকদেরকে বলতে চাই, এবার কিন্তু অর্থহীন ছাড়াও আরও চমক থাকছে, আরও অন্যান্য ব্যান্ডের গান থাকছে এবং আরও অন্য চমকও থাকছে আর কি। এবার এটা আমি আর খোলাসা করে কিছু বলছি না, বাট দর্শক সেটা বড় পর্দায় হলে গেলেই দেখতে পাবেন। এবং আমি জানি যে তারা আশাহত হবেন না, বরঞ্চ খুশি হবেন যে গানগুলো আমরা ব্যবহার করছি। এটা তো একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত, এটা তো আসলে আমার বলার কিছু নেই, আমি এগুলো জানিও না। আমি তাকে আমার কাজের জন্য অফার করেছি এবং সে সেটা করতে রাজি হয়েছে। বিষয়টা আমি এভাবেই দেখি, বাদবাকিটা তো আসলে একান্তই তার সিদ্ধান্ত। সাবেলা নূর অসম্ভব প্রতিভাবান একজন অভিনয় শিল্পী এবং সেটার পরিচয় আমি আমার এই ছবি করতে গিয়েই পেয়েছি। তার আগেও আমি তার কাজে দেখেছি, সেগুলো তো আমরা জানি। সে অসম্ভব দক্ষ একজন অভিনয় শিল্পী এবং আমি মনে করি যে সাবেলা নূর সামনে আরও বহুদূর এগিয়ে যাবে এবং তার যে দক্ষতা, তার যেই অভিনয়ের প্রতি যে প্যাশন এবং তার যে সিনসিয়ারিটি এবং যে ডিসিপ্লিন, আমি খুবই আশাবাদী এবং তার প্রতি আমার শুভকামনা রইল যে সাবেলা নূর সামনের দিনে আরও অনেক সুন্দর সুন্দর কাজ আমাদেরকে
উপহার দিবে। আসলে ওইভাবে কোনো কিছু মাথায় নেই। যখন আসলে চরিত্র লেখা হয় তখন আসলে আমি খুঁজি যে আসলে কে হতে পারে। সেখানে হতে পারে সেই চরিত্র জয়া আহসানও হতে পারে, সেটা মেহজাবিনও হতে পারে, সেটা অপি করিমও হতে পারে, বা সেটা আমাদের সাবিলা নূর হতে পারে, বা অন্য আরও অনেকেই আছে যারা তারা হতে পারে। সিনেমা হলের সংখ্যা আসলেই আশঙ্কাজনকভাবে খুবই কম। শুধুমাত্র স্টার সিনেপ্লেক্সের আমি বলবো যে তাদের আসলে একটা সুন্দর আছে, তাদের যে চেইনটা, সেখানে সিনেমা দেখার পরিবেশ আছে খুব ভালোভাবে, ব্লকবাস্টার আছে, লায়নে আছে, কিন্তু এর বাইরে যেই সেটার অবস্থাটা খুবই খারাপ। এবং সেগুলো আসলে গুটি কয় হল, অনেকে অনেক কথা বলে যে এই 200 হল এগুলো নাই, আসলে সত্যি কথা না আর কি। আসলে হল এর বাইরে 14টা-15টা হল আছে যেগুলোতে এসি আছে, তাহলে আপনি বোঝেন যে কী অবস্থা, বা প্রজেকশন সিস্টেম বা এটা সেটা, এগুলো কিছুই খুবই খারাপ। মানে একটা সিনেমা দেখার জন্য তো আসলে আপনার মানে চেয়ার, এসি, প্রজেকশন, ভালো প্রজেকশন সিস্টেম এগুলো লাগবে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের সিনেমা শিল্প যেহেতু এখন আগের মতো সেই জায়গাতে নাই, এগুলো কিন্তু ধ্বংস হয়ে গেছে, আমাদের প্রচুর সিনেমা হল বন্ধ হয়ে গেছে এবং সব কিছু। তো আমি মনে করি যে সিনেমা হল এর মধ্যে অবশ্যই একটা ভালো কিছু আছে, যে যেমন স্টার সিনেপ্লেক্স এই অবস্থাতেও আমি তাদেরকে একটা ধন্যবাদ দিতে চাই। তারা সম্প্রতি নারায়ণগঞ্জ এবং বগুড়াতে তাদের আরও 2টো শাখা খুলেছে। মানে এরকম আসলে উদ্যোগ আসলে আমাদের আরও দরকার, কারণ সিনেমা মানে হল, বাংলাদেশের মানুষ 18 কোটি মানুষ, তার মানে আমরা কিন্তু 18 কোটি মানুষকে বঞ্চিত করছি। একটা এখন যেই পরিস্থিতি, তাতে সিনেমা হলে সর্বোচ্চ কতজন লোক দেখতে পারবে আপনার, মানে যদি একটা ছবি আসলে 5-10 লাখ লোকের বেশি দেখার আপনার ক্যাপাসিটিই নেই, মানে ইনফ্রাস্ট্রাকচারই নেই আমাদের আর কি। কিন্তু মানুষ তো 18 কোটি, তো তার মানে আমাদের এখানে আসলে প্রয়োজন ন্যূনতম 500, 1000, 500 হল মিনিমাম আর কি, বা সেই বাস্তবতা আছে এখানে। মানুষ হলে দেখতে চায় ছবি, কিন্তু ছবির প্রবলেমটা হচ্ছে যে ছবি কিন্তু আবার নির্মিত হচ্ছে কম আর কি সংখ্যায়, মানে ভালো মানের ছবি যেটা দর্শককে নিয়ে আসবে আর কি। তো কাজে এটা আমি মনে করি যে এটা একটা আমাদের কঠিন সময় যাচ্ছে, কারণ আমাদের সিনেমা হল যত বাড়বে আমাদের ছবির বাজেট তত বাড়বে, আমাদের শিল্পীদের সম্মানী তত বাড়বে, আমাদের পরিচালকদের সম্মানী বাড়বে, এবং সিনেমাকে শিল্প সরকার তত বেশি ট্যাক্স পাবে। কারণ একটা সিনেমা, আপনি জানেন যে একটা সিনেমাতে কিন্তু 100 টাকা থেকে 23 টাকা কিন্তু সরকার ট্যাক্স নিচ্ছে। তা আজকে আমার ছবি যদি 10 কোটি টাকা টিকিট বিক্রি হয়, তাহলে 2 কোটি 30 লাখ টাকা কিন্তু আমাদের সরকার পাচ্ছে ট্যাক্স হিসেবে। তো তার মানে যদি আপনি বছরে 1000 কোটি টাকার টিকিট বিক্রি হয়, কথার কথা সব সিনেমা মিলিয়ে, তাহলে সরকার 230 কোটি টাকার ট্যাক্স পাচ্ছে। তো এই যে এখানে যে আপনি ব্যাপারটা দেখছেন, যে তার মানে কি এটা একটা সবার জন্য লাভজনক, সরকারের জন্য লাভজনক, আমাদের জন্য, এবং দর্শক সুস্থ বিনোদন পাচ্ছে। দর্শক, সেটাও তো একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আর কি, যে বিনোদনের আমাদের দেশে খুবই অভাব, এবং বিশেষ করে গ্রামাঞ্চলে বা অন্যান্য জায়গায় যেখানে গিয়ে সবাই মিলে একসাথে এন্টারটেনমেন্ট অ্যাক্সেস করতে পারে, সেই জায়গাটা কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। এবং এটাতে আমি মনে করি যে সকলের এগিয়ে আসা উচিত, সরকারের এবং সকলের। এবং আমি মনে করি যে আমাদের দেশে কীভাবে বিদেশি ছবিও দরকার হলে আরও আমদানি করেও এই প্রাথমিকভাবে যে পরিস্থিতি চলছে, কীভাবে আমাদের হলের সংখ্যা বৃদ্ধি করা যায়, সেটা আমাদের আসলে মূল, আমি মনে করি যে প্রায়োরিটি হওয়া উচিত। আমি বলবো যে তরুণদের জন্য কিন্তু একটা বিরাট সম্ভাবনা। আমাদের এখনও যৎসামান্য যে হল আছে, স্টার সিনেপ্লেক্স বা অন্যান্য যেই জায়গাগুলো আছে, তার মধ্যেও তো আসলে আমাদের তো কাজ তো আমাদের থেমে থাকলে হবে না। আমরা যদি বছরে 20 থেকে 25টা ভালো ছবি দিতে পারি, তাহলে এমনিতেই কিন্তু হলের সংখ্যা আজকে যদি 50টা থাকে, এটা 500টা হতে বেশি দিন লাগবে না, 2-3 বছরের ব্যাপার। কিন্তু কথাটা হচ্ছে যে আমরা সেটা করতে পারছি কিনা, বা আমাদের ওখানে কিন্তু আমি খুবই আশাবাদী যে সেটা কিন্তু হতে যাচ্ছে। এবং আমাদের এখানে তরুণ প্রতিভাবান পরিচালকের কোনো অভাব নেই, এটা আমি বিশ্বাসই করি না। এবং তরুণরা আমার থেকে অনেক বেশি প্রতিভাবান, আমি এটা বিশ্বাস করি। এবং আপনি এটা দেখবেন 5 বছর পরে যদি আমরা লেগে থাকতে পারি। এবং আমার সমসাময়িক অনেক প্রতিভাবান পরিচালক আছেন যারা সিরিজ বানিয়েছেন, সেগুলো মানুষ খুব প্রশংসিত হয়েছে। আমি আশা করি যে তারাও সিনেমা বানাবেন, এবং তারাও যদি আসে তাহলে দেখবেন যে আমাদের সিনেমার ল্যান্ডস্কেপই পাল্টে যাবে আর কি। পাশাপাশি একদম তরুণ যারা আছে আর কি, 30-এর নিচে যাদের বয়স, তারা যদি ছবিতে, আমি তাদেরকে চাই যে মানে এই ব্যাপারে আমার খুব অবস্থান, যে যারা তরুণ তাদেরকে আমি সাহায্য করতে চাই, যে কোনো বিষয়ে ছবি নির্মাণের ক্ষেত্রে যে কোনোভাবেই হোক না কেন আমি সহযোগিতা করতে চাই। ডিজিটাল প্ল্যাটফর্ম তো আমি বলবো যে এটাও আমাদের তো এখন সব জায়গাতেই আসলে, কারণ মানুষের, আবারও বলছি, আমাদের সিনেমা হলের অ্যাক্সেস তো আসলে খুব কম, খুব বেশি মানুষ তো সেটা চাইলেও আপনি সেটা দেখতে পাচ্ছেন না। কিন্তু ডিজিটাল মাধ্যমে সেটা আসলে কোটি কোটি মানুষ সেটা দেখার সুযোগ পাচ্ছে। তো কাজেই এটা আমি মনে করি যে খুবই মানে এটা আমাদের জন্য আরও নতুন সম্ভাবনা দ্বার উন্মোচন করেছে। ডিজিটাল প্ল্যাটফর্মে আসলে এই মুহূর্তে আমি কিছু করতে আপাতত যাচ্ছি না, কারণ সিনেমা আমার মনে হচ্ছে যে আমি হয়তো সামনে
আরও কিছু সিনেমাই বানাতে চাই, বাকিটা আসলে ভবিষ্যৎ বলে দেবে। এখানে কাইজার আসলে মূলত একটাই সিরিজ যেটা পার্ট 2 আসার কথা। কাইজার আমার অত্যন্ত প্রিয় একটা সিরিজ এবং আমার কাছে এটা দর্শকও এই আজকে 4 বছর আগে ছবি সেই সিরিজটি মুক্তি পেয়েছিল, কিন্তু এখনও দর্শকরা এটাকে ভালোবেসে মনে রেখেছে এবং তারা দাবি করছে যে এটা কবে আসবে বা কী বিষয় আসে। আমি দর্শকদের উদ্দেশ্যে আমার একটা কথা এখানে বলতে চাই, যারা কাইজারের ফ্যান এবং দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, কাইজার আসবে, সেটা যে কোনো ফরম্যাটেই হোক না কেন, আজকে হোক কালকে হোক আসবে। আমার একটা অতৃপ্তি আছে একটা, সেটা হচ্ছে যে আমাদের দেশের প্রখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদি ভাই আমার প্রথম ছবি ফিরে এসে বেহুলাতে উনি অভিনয় করেছিলেন। তো কিন্তু সেইটাতে ওনার চরিত্রটা অত বড় ছিল না আর কি, বাট আমার ইচ্ছে ছিল যে ওনার সাথে আরেকটি ছবি করার যেখানে উনিই প্রধান চরিত্র। তো সেই আফসোস আমার এখনও আছে এবং ফরিদি ভাইয়ের সাথে সেটা নিয়ে আমার আলাপও হয়েছিল তখন। যাই হোক, উনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। তা আমি মনে করি যে আসলে আমার আফসোস যদি বলেন তাহলে হুমায়ুন ফরিদি, যে যাকে আসলে আমি আমার অত্যন্ত প্রিয় একজন অভিনেতা এবং তাকে যদি সুযোগ থাকতো আজকে নিশ্চিতভাবে আমি তাকে কাস্ট করতাম। দর্শকদের কাছে প্রত্যাশা এবং দাবি যে আপনারা প্লিজ হলে গিয়ে বনলতা এক্সপ্রেস দেখবেন। এটা ঈদের দিন মুক্তি পাচ্ছে এবং এখানে যারা অভিনয় করেছে, যারা এটা ক্যামেরার পেছনে ছিল, তারা তাদের সর্বোচ্চ এফোর্ট দিয়েছে এবং অত্যন্ত প্যাশনেটলি ছবিটা বানানো হয়েছে এবং আমি এটাই বলবো যে সেটা আপনারা দেখবেন। ছবিটা দেখলে আমি খুবই আশাবাদী যে, তারপরেও তো বলা যায় না যে হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি আশাবাদী যে ছবিটা আপনাদের সবার ভালো লাগবে।